বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফা বিন ফরিদ। আমি আছি আতিফা আঞ্জুমান। আর শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। শাহজালাল বিমানবন্দরে শুরু হচ্ছে পরীক্ষামূলক করোনা পরীক্ষা। পিসিআর ল্যাব পরিদর্শনে স্বাস্থ্যের কারিগরি দল। নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। শিক্ষার্থীরা আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থার নির্দেশ শিক্ষামন্ত্রীর। লুটপাটের টাকায় বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে বিএনপি নেতারা। নিউ ইয়র্কে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে দিতে হবে ট্যাক্স। ব্যক্তিগত গাড়ির চাপ কমাতেই এই ব্যবস্থা, জানালেন মেয়র। শিগগিরই ঢাকা রিয়াদ বিনিয়োগ সহযোগিতা চুক্তি। সৌদি সফর শেষে দেশে ফিরে জানালেন সালমান এফ রহমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ পরীক্ষামূলকভাবে পিসিআর মেশিনে করোনা পরীক্ষা করা শুরু হচ্ছে। এরই মধ্যে ল্যাব প্রস্তুত হয়েছে। আজ পরীক্ষামূলক 100টি টেস্ট করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিমানবন্দরে 6টি ল্যাবে বসেছে 12টি মেশিন। এই ল্যাবে প্রতি 24 ঘন্টায় 3 থেকে 4 হাজার নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে ল্যাবের কার্যক্রম পরিদর্শন করছে টেকনিক্যাল টিম। এর আগে শুক্রবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরুর কার্যক্রম পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। গত বুধবার পরীক্ষামূলকভাবে মোবাইল ল্যাব বিএমএফআর মাধ্যমে স্বল্প পরিসরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতে পাঠানো হয় 46 জন যাত্রীকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে আর সেখানকার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। একটু আগে স্বাস্থ্য অধিদপ্তরের যে কারিগরি দল আছে সেখান থেকে তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন আজকে পরীক্ষামূলক যে টেস্ট করা হবে সেটি রাত 8টায় করা হবে। 100 জন মানুষের তারা পরীক্ষা করবেন। এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে 6 ঘন্টা আগে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি কতটুকু সম্ভব সেটি মূলত তারা পরীক্ষা করবেন। অর্থাৎ নমুনা সংগ্রহ করা, এরপর পরীক্ষা করা, তারপরে টেস্ট দেওয়া এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য ভাণ্ডার রয়েছে আর সেই তথ্য ভাণ্ডারে সেটি সংযুক্ত করা। পুরো প্রক্রিয়াটি কতটুকু সময় নেয় সেটি তারা দেখার জন্য মূলত আজকে এই 100 জনের একটি টেস্ট রান করবেন। এরপরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে তারা রিপোর্ট দেবেন যে এই পরীক্ষায় বা পুরো বিষয়টিতে তারা কি পেলেন। সার্বিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের যে কারিগরি দল তারা জানিয়েছে যে তারা প্রতি 3 ঘন্টায় 1452 জনের পরীক্ষা করতে পারবেন এবং 6 ঘন্টার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি আসলে তারা বলছেন যে 3 ঘন্টা আগে সেটি সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ প্রতি 6 ঘন্টা যে সময় আছে পুরো প্রক্রিয়াটি শেষ করা সম্ভব এবং এই সময়ে 1452 জনের পরীক্ষা করা যাবে। এবং কোনো যাত্রী যদি কোনো কারণে দেরিতে আসেন কিংবা কোনো কারণে তার বিমানবন্দর পৌঁছতে দেরি হয় সেক্ষেত্রে র্যাপিড পিসিআর এর ব্যবস্থা আছে। অর্থাৎ তাৎক্ষণিক পরীক্ষা করে তিনি যাতে সংযুক্ত আরব আমিরাত যেতে পারেন এরকম 1-2 জনের জন্য র্যাপিড পিসিআর পদ্ধতিতে আলাদা করে পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে যে হয়তো আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে 6টি ল্যাবে 6টি প্রতিষ্ঠানের 12টি ল্যাবে এই পুরো কার্যক্রমটি শুরু হয়ে যাবে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 3 জেলায় 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। ময়মনসিংহে হঠাৎই করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। 182টি নমুনা পরীক্ষায় 12 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 6.59%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনা আক্রান্তের হার 5.62%।
বরিশালে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পিসিআর ল্যাবে 177 জনের করোনার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 12 জনের। করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে এক মাদ্রাসা ছাত্রী মারা গেছে। শুক্রবার মধ্যরাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যায় 5ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফিজা। তার বাড়ি রায়পুর উপজেলায়। জেলা সিভিল সার্জন জানান, 4 দিন ধরে ওই শিক্ষার্থী জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এ সময় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ খেয়েছিল। শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনার পর রাতেই মারা যায়। এদিকে নড়াইলে দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ইয়াসমিন ও তার ছেলে 5ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাচ্চাটা যখন আসছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের বিষয়ে কঠোর নজরদারি চলছে, কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রাজধানীতে আজ এক অনুষ্ঠানে তিনি আরও জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খবর পাওয়া গেলে সাথে সাথেই সেটি বন্ধ করে দেওয়া হবে। নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, মানিকগঞ্জে যে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা করোনায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার সব তথ্য সঠিক নয় বলেও দাবি করেন দীপু মনি। প্রাক প্রাথমিকে শিশুদের স্কুলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ডেট আমরা ঠিক করছি। আর মধ্য নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের গোড়ায় এইচএসসি ইনশাআল্লাহ। জ্বর ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। বেড খালি না থাকায় অনেক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শয্যার তুলনায় 10 গুণ বেশি শিশু রোগী ভর্তি হয়েছে। 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে শিশু ওয়ার্ডে এখন রোগী ভর্তি আছে 206 জন। বিশাল এই রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। এরই মধ্যে শয্যার সংকট দেখা দেয় মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে রোগীরা। এমনকি এক বিছানায় থেকে একাধিক রোগীকে চিকিৎসা নিতে দেখা গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, এই অবস্থা সামাল দিতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ডেঙ্গু আক্রান্তের 49%ই 20 বছরের নিচে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী কিছুটা কমলেও নতুন ধরনের কারণে প্লাটিলেট দ্রুত কমায় বাড়ছে মৃত্যুর ঝুঁকি। শিশুরা বেশি আক্রান্ত হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, জ্বর হওয়ার 3 দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 7,698 জন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত 6,349 জন। ডেঙ্গুর নতুন ধরনের রোগী শক সিন্ড্রোমে চলে যায়। দ্রুত রক্তক্ষরণ ও শরীরে পানিশূন্যতার কারণে অচেতন হয়ে পড়ে। এতে বিপদ দেখছেন চিকিৎসকরা। শকটা বেশি হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, পালস ভলিউম লো হয়ে যাচ্ছে, এইভাবে শকে যাচ্ছে, কিন্তু বোঝাও যাচ্ছে না। এই জন্যে এটা বেশি অতিরিক্ত বিপজ্জনক। চতুর্থ এবং পঞ্চম দিনটাকে আমরা বলছি যে কমপ্লিকেটেড স্টেজ ডেঙ্গুর, এবং এই চতুর্থ পঞ্চম দিনে আমাদের যে ইন্টারনাল ব্লিডিংটা হয়, যেটা প্লাজমা লিকেজ বলি আমরা, সেখান থেকেই বাচ্চাগুলো খারাপ হয়ে পড়ে এবং শকে চলে যায়। এবং অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয়, যার ফুসফুসে পানি আসার ফলে বা পেটে পানি আসার ফলে অ্যাসাইটিস হয়। ঢাকা শিশু হাসপাতাল, সেন্ট্রাল, মিডফোর্ড, ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালের তথ্য বলছে, আক্রান্তদের 27% বয়স 1 থেকে 10 বছর। তাই শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি যত্ন নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কিন্তু প্রথম 3 দিনের মাথায় ডেঙ্গু পরীক্ষাটা করে ফেলা উচিত এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। বাজারে যে ফার্মেসিতে দোকানে গিয়ে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ফার্মেসির দোকানের ওষুধ না খাওয়ানোই ভালো, বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা। অত্যন্ত টক্সিক থাকতেছে, রেস্টলেস থাকতেছে, বাচ্চারা খুব হাসপাস করে যাচ্ছে, কান্না করছে বেশি। তারপরে হচ্ছে আপনার রক্তক্ষরণও হচ্ছে কিছু কিছু সময়ে। শিশুদেরকে সেফ রাখার জন্য ওদেরকে ফুল হাতা কাপড় চোপড় পরাবে বাবা মারা, এবং সবসময় দিনের বেলা কিন্তু এই মশাটা কামড়ায়,
সবসময় কিন্তু মশারি খাটিয়ে রাখবে। আগস্টে ডেঙ্গুতে মারা যায় 34 জন, আর এ মাসে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এবছরে মোট মৃত্যু 59 জনের। চলতি মাসে ডেঙ্গু কিছুটা কমলেও নভেম্বর পর্যন্ত এর প্রকোপ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত এক মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত 1,500-এর বেশি মানুষ। মোট রোগীর 5.5%ই ঢাকার বাইরের। রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের এই হার আশঙ্কাজনক বলছেন চিকিৎসকেরা। বেশিরভাগ রোগী চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা নেওয়ায় বাড়ছে ঝুঁকিও। এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে 16,000। প্রতিদিনের পরিসংখ্যান জানান দিচ্ছে এই রোগের প্রকোপ থাকবে সামনের মাসেও। 2019 সালের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এবার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল এক মাসে 8,500 ডেঙ্গু আক্রান্তের বিপরীতে রাজধানীর বাইরের রোগী 1,500-এর বেশি। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা না পাওয়ায় অনেকেই হচ্ছেন ঢাকামুখী। ফরিদপুরের রক্ত টেস্ট করার পরে তার ওখানকার যে কর্তব্যরত চিকিৎসক যারা আছে এরা বললো যে ওখানে প্লাটিলেটের যে রক্ত যে ট্রান্সফরমেশন ব্যবস্থাটা ওখানে নেই। রুগীটা মারা যাবে, রুগীর অবস্থা অনেক খারাপ, ডেঙ্গুর থেকে অনেক সমস্যা দেখা দিছে। এই কথা কওয়ার পরে ঢাকা মেডিকেল তাড়াতাড়ি নিয়ে যান। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিচ্ছেন স্যালাইন, যার কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। বাসায় বসে স্যালাইন দেব, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চিকিৎসা নেব, এই সুযোগ নাই। শুরুর দিকে পানি শূন্যতা হয়, পরের দিকে গিয়ে ওই পানিগুলো আবার যখন ফ্লুইড লিকেজগুলো আবার রিকভারি হয়, পানিগুলো ব্লাডে চলে আসে, পাশাপাশি বাইরে থেকে যখন ফ্লুইড দেওয়া হয় তখন ফ্লুইড ওভারলোড হয়। জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ গ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরুরি ভিত্তিতে বৈষম্য দূর করে সবার করোনা টিকার প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, লাখ লাখ মানুষকে টিকার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়াও প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে গঠনমূলক উদ্যোগও চেয়েছেন শেখ হাসিনা। 17 বারের মতো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে সাধারণ পরিষদে এবারও বক্তব্য দেন মাতৃভাষা বাংলায়। প্রায় আধ ঘন্টার ভাষণে বাংলাদেশের অর্জন এবং অগ্রগতির চিত্র যেমন উঠে আসে, তেমনি গুরুত্ব পায় করোনা পরিস্থিতি। এ সময় 6 দফা প্রস্তাবে করোনাকে অভিন্ন শত্রু উল্লেখ করে সবার জন্য টিকা নিশ্চিতের তাগিদ দেন শেখ হাসিনা। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। এই সংকটকালে প্রবাসী শ্রমিকদের চাকরি নিশ্চিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করার এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গতবারের মতো এবারও রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে কথা বলেন শেখ হাসিনা। এর স্থায়ী সমাধানে আবারও মনোযোগ আকর্ষণ করেন বিশ্ব সম্প্রদায়ের। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমে কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া করোনা মহামারী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনেক বেশি ক্ষতির মুখে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারমাণবিক এবং গণবিধ্বংসী অস্ত্র নির্মূলে উদ্যোগ নিতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লকডাউন উঠলেও টিকা জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে প্রবাসী কর্মস্থলে ফিরতে পারছেন না প্রায় 2 লাখ শ্রমিক। সরকারের নানা দপ্তরে ঘুরেও মিলছে না সহায়তা। এই অবস্থায় তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জে সুজন ঋণ করে 2.5 বছর আগে কুয়েত গিয়ে কাজ করছিলেন দোকানে। তবে গত বছরের শুরুতে চিকিৎসার জন্য ফিরতে হয় দেশে। এরপর লকডাউনে ফ্লাইট বন্ধ ও ভিসা জটিলতায় এখনও ফেরা হয়নি কর্মস্থলে। সংসার চালাতে রাজধানীর ফার্মগেটের ফুটপাতে বেচতে হচ্ছে লেবু। শোধ করতে পারছেন না ঋণও। 2020 এপ্রিল মাসে আমার ওই বায়োডাটা জমা দিয়েছি জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ে। এখন পর্যন্ত আমি কোনো ডাক পাই না। সুজনের মতো অর্থকষ্টে দিন কাটছে অনেক প্রবাসী কর্মীর। তাদের অভিযোগ, সরকারের নানা সংস্থায় গিয়েও মেলেনি কোনো সহায়তা। বউ বাচ্চা সব ওনারে আছে, আমরা বহুত কষ্টে আছি। প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিলাম, তো ওরা আমাকে কোনো পাত্তাই দেয়নি লোনের বিষয়ে। মানে আমার এই সামর্থ্য নাই যে আমি 2 লাখ টাকা দিতাম, দিয়ে আবার কাতার যাইতাম। এদিকে বিশ্লেষকরা জানাচ্ছেন, গত 1 বছরে দেশে ফিরেছেন 4,08,000 প্রবাসী কর্মী। লকডাউন, ভ্যাকসিন জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে কাজে ফিরতে পারছেন না 2 লাখ। তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সনাতনী উপায় তারা যে ঋণ সুবিধা দিয়ে থাকেন, সেই ধরনের ঋণ কার্যক্রম কিন্তু বিদেশে যাবার ক্ষেত্রে ঋণ সহায়তা আকারে দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করবার প্রয়োজন রয়েছে। তবে এসব শ্রমিকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহজ করতে প্রকল্প নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 427 কোটি টাকার সেই প্রকল্পে থাকছে 13,500 টাকার নগদ সহায়তা। যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, তারপর হচ্ছে আপনার মহিলা বিষয়ক অধিদপ্তর আছে। আমরা তাদের সাথে একটা এমইউ করব। কেউ আবার নতুন করে বিদেশে যেতে চাচ্ছে, তখন আমরা তাকে রেফার করতে পারি যে বিএমইটিতে অথবা টিটিসিতে। এই প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। আগামী বছরের শুরুতে এটি বাস্তবায়ন হবে বলেও আশা করা হচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি প্রবেশে দিতে হবে ট্যাক্স। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে শিগগিরই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে এক র্যালিতে একথা জানান তিনি। মেয়র বলেন, ব্যক্তিগত গাড়ি সীমিত করে সাইকেল বা ফুটপাত ব্যবহার করে পায়ে হাঁটলে শরীর যেমন ভালো থাকে, তেমনি দূষণ থেকে বাঁচবে নগরী। ফুটপাতে ব্যবসা করার সময় নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ফুটপাতে ব্যবসা করতে কাউকে চাঁদা দেয়া লাগবে না বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। নগরবাসী যেন ফুটপাত ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যে সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠানের একটি র্যালি মালিবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কিছুদিনের মধ্যেই আমরা ইআরপি মেশিন বসাতে চাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেকটা গাড়িকে আমরা আগে দেখব কতগুলা গাড়ি যায়, কি যায়, এটি একটি সমীক্ষা করে তারপরেই যেই গাড়ি পাস হবে অভিজাত এলাকার ভিতর দিয়ে তাদের জন্য আমরা এক্সট্রা একটি ট্যাক্স ধরবো। ওটা সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবস্থায় বিনিয়োগের সুযোগ তৈরিতে আগামী 10 দিনের মধ্যেই সৌদি আরবের সাথে চুক্তি সই হবে। শনিবার সৌদি সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগে বেশ আগ্রহী সৌদি আরব। চুক্তি সই হলে বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগের সুযোগ বাড়বে বলেও আশা করেন সালমান এফ রহমান। শিগগিরই তাদের একটি দল ঢাকা সফরে আসবে। নভেম্বরের শেষ সপ্তাহে দেশে বিনিয়োগ সম্মেলনে সৌদি আরব অংশ নেবে বলেও জানান তিনি। সৌদি সফর বেশ সফল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, পতেঙ্গা টার্মিনালে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী সৌদি আরব। এছাড়া কক্সবাজারের পর্যটন, বিমানবন্দর সহ ওই এলাকার উন্নয়নেও বিনিয়োগ করতে চায় দেশটি। তিনি বলেন, সৌদি আরবকে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেওয়া হলে সম্মতি জানিয়েছে রিয়াদ। আমাদের সাথে G2G পিপিপি এগ্রিমেন্ট যেটা করার কথা ছিল, অনেক দিন থেকে এটা পেন্ডিং আছে। তারা সেই সিদ্ধান্তটা নিয়েছে, তারা এটা সই করবে। এখন খুব শিগগিরই আমার মনে হয় আমরা এটা ভার্চুয়ালি সই করার আমরা প্রস্তাব দিয়েছি। তো আমি আশা করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই চুক্তিটাও আমাদের সই হয়ে যাবে ইনশাআল্লাহ।
চলতি বছরও বিশ্বের একমাত্র জলদস্যুমুক্ত বন্দর হতে চলেছে চট্টগ্রাম বন্দর। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদারে বিদেশি বাণিজ্যিক জাহাজে এখনও পর্যন্ত ঘটেনি কোনো জলদস্যুতা। কোস্টগার্ড বলছে, বিদেশি জাহাজ মালিকদের আস্থা ফেরায় বাণিজ্যিক পরিধি বাড়বে বাংলাদেশের। তবে সক্ষমতা বাড়িয়ে বন্দরকে আরও নিরাপদ করতে চায় বাহিনীটি। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পিকে মারিনা জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে অভিযোগ আসে সবজিবাহী ৩টি কাঠের নৌকা দিয়ে ডাকাতি চেষ্টার। পরে অভিযান চালিয়ে আটক করা হয় ৯ ডাকাতকে। পরদিন এমভি মিয়া সাতু নামের আরেক জাহাজে জোর করে উঠে যায় ডাকাতরা। খবর পেয়ে তাদেরকে আটক ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। কয়েক বছর আগেও বিদেশি জাহাজ মালিকদের কাছে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর ছিল আতঙ্কের নাম। দিনে দুপুরে ঘটত চুরি ডাকাতির মতো ঘটনা। চলতি বছর এখন পর্যন্ত জাহাজে ঘটেনি কোনো জলদস্যুতা। দস্যুতা পর্যবেক্ষণ ও প্রতিরোধের সংস্থা আইএমবি ও রিক্যাপের তথ্য মতে চলতি বছর সারা বিশ্বে বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে ৩৫টি, যেখানে বাংলাদেশে একটিও ঘটেনি। ২০১৬ সালের পর থেকে জলদস্যুতা প্রতিরোধে বিশেষ জোর দেয় কোস্টগার্ড। আইএমবি ও রিক্যাপের তথ্য বলছে ২০১০ থেকে ১৫ পর্যন্ত ৪১টি ঘটনা ঘটেছিল, অথচ ২০১৬ পর থেকে এ পর্যন্ত ঘটেছে মাত্র ১৩টি। জাহাজ ২৪ ঘন্টা ঘুরতে থাকে বহির্নোঙরে, আবার আমরা হাই স্পিড বোট রেখে দিয়েছি পতেঙ্গায় কুইক রেসপন্স করার জন্য, এবং পুরাটা আমরা সার্ভেলেন্স করি রেডারের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে। এই জিনিসগুলোর মাধ্যমে এটা শূন্যর দিকে চলে আসতেছে। জলদস্যুতার ঘটনাগুলোর ক্ষেত্রে ৩টি দেশের জাহাজের ক্যাপ্টেনদের সম্পৃক্ততা পেয়েছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ করেছে সংস্থাটি। মালয়েশিয়ার দক্ষিণে একটা, মালয়েশিয়ার উত্তর দিকে 2টা, এরকম 3টা দেশ আছে। এদের ক্যাপ্টেনরা এরকম আর কি, কারণ ওরা তো বারবার বাংলাদেশে আসে, ওরা বাংলাদেশে কোন হোটেলে কি আছে এই লেভেল পর্যন্ত জানে তারা, তো ওরা একটু করে আর কি। বাট আমরা স্ট্রিক্টলি মনিটর করলে এখন আপাতত পারতেছে না আর কি। অত্যাধুনিক জাহাজ ও স্পিডবোট যুক্ত করে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সমুদ্রকে নিরাপদ করতে দৃঢ়প্রতিজ্ঞ কোস্টগার্ড। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। ই কমার্স কেলেঙ্কারি প্রতিরোধে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি। ফরিদপুরে পদ্মা নদী তীররক্ষা বাঁধে ভাঙন, বিলীন হয়ে গেছে সিসি ব্লকের প্রায় ১০০ মিটার অংশ। নেত্রকোনায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হন। রাত ২:৩০টার দিকে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, রাতে সুনামগঞ্জ থেকে গাজীপুরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যান বাগড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি নষ্ট ট্রাকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা ২ জন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2 জন মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। স্থানীয় জনগণের সহায়তা বাকি 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রথমত একজন মৃত্যুবরণ করে জানানো হয়। পরবর্তীতে আপনার এই হাইওয়ে পুলিশ এ ব্যাপারে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত 4 বছরের নাজনীন মাধবপুর গ্রামের নিজামুদ্দিনের মেয়ে। শিশুটির স্বজনরা জানায়, গত রাতে সে বাবা মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়েছিল। রাত 1টার দিকে সাপে কামড় দেয় তাকে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে ওঝার কাছে নিয়ে গেলে ঝাড়ফুঁক করে তিনি জানান কিছুই করতে পারবেন না তিনি। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি প্রথমে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর বড় কোনো প্রভাব পড়বে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ খুলনা, চট্টগ্রাম ও বরিশালের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার 2 জেলে মারা গেছেন, নিখোঁজ আরও 1 জেলে। ভোরে বঙ্গোপসাগরের চট্টগ্রাম গ্যাসফিল্ড এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোলার 11 জন জেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। শুক্রবার ভোরে চট্টগ্রাম গ্যাসফিল্ড এলাকায় একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার ট্রলার ঘটনাস্থল থেকে 8 জেলেকে জীবিত ও 2 জেলের মরদেহ উদ্ধার করে। এখনও চর ফৈজুদ্দিন গ্রামের মিজানুর রহমান নামের 1 জেলে নিখোঁজ রয়েছেন। কিশোরগঞ্জের নিকলি হাওরে নিখোঁজের একদিন পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ 1 জন। সকালে নিকলি হাওরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ জানায়, শুক্রবার বেলা 11টার দিকে নিকলি বেড়িবাঁধ থেকে 2টি ট্রলারে করে অর্ধশতাধিক পর্যটক হাওরে ঘুরতে যায়। দুপুরে তাদের কয়েকজন ঘোড়াদীঘা হাওরের কেওড়াবন এলাকায় গোসলে নামেন। পরে সবাই উঠে এলেও 2 জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। আজ সকালে উদ্ধার করা হয় নিখোঁজ পর্যটক রনির মরদেহ। এখনও নিখোঁজ আলমগীর নামের 1 পর্যটক। তার সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা 13 সদস্যকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এই ঘটনা ঘটে। অসুস্থরা সবাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা জানান, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে 15 জন সদস্য ওঠেন। সকাল থেকে তারা ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন। এরপর তাদের রীতি অনুযায়ী তারা কাজ করতে থাকেন। রাতে তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়া হয়। পরে ফজরের সময় তাবলিগের 2 সদস্য উঠলেও বাকি 13 সদস্য ঘুম থেকে উঠতে পারেননি। অচেতন অবস্থায় 13 জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ই-কমার্স কেলেঙ্কারি নজরদারি, প্রতিরোধ এবং ভুক্তভোগী গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। ই-অরেঞ্জে 33 জন ভুক্তভোগীর পক্ষে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রোববার বিচারপতি এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের বেঞ্চে আবেদনের শুনানিটি হবে। এতে বিবাদী করা হয়েছে বাণিজ্য, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের। পাশাপাশি বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভোক্তা অধিকারের মহাপরিচালক, ই-অরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সহ 16 জনকে। ফরিদপুরে পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লকে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে সিসি ব্লকের প্রায় 100 মিটার অংশ। এ নিয়ে গত কয়েকদিন ধরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা করছে, তবে গ্রামবাসীর দাবি স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। সোমবার হঠাৎ করে ভাঙতে শুরু করে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধ। এরপর দফায় দফায় ভাঙনে গত কয়েকদিনে বিলীন হয়েছে প্রায় 100 মিটার অংশ। শহররক্ষা বাঁধে এমন ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। তারা বলছেন, প্রতি বছরই বাঁধের কোনো না কোনো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখনই তোড়জোড় চলে বাঁধ মেরামতের। আজকে 4 দিন ধরে ভাঙতেছে, খুব ভাঙা তালই আছে, ফিরতেছে না। বাঁধ যদি নতুন না দেওয়া হয় তাহলে হাজার হাজার বাড়ি ঘর সব নদীতে চলে যাবে এবং সিএমবি ঘাটের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। শহররক্ষার বাঁধ যদি ভাঙে যায় তাহলে কিন্তু এটা শহর সহকারে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এক্সেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারপরে এসডিএসও সবাই এসে মাঠে দেখি বাঁধ যাতে না ভাঙে এই কারণে স্বাভাবিকভাবে বস্তায় ফেলাইতেছে। প্রায় 12 বছর আগে ফরিদপুরে পদ্মা তীরে শহররক্ষা বাঁধ নির্মিত হয়। তবে এরপর থেকে প্রতি বর্ষা মৌসুমে এই বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়ার ঘটনা ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়া যথাসময়ে শেষ করতে পারেনি নির্মাণ কাজ। এতে ভবনটি উদ্বোধনের 5 মাস পরও তাতে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। টাঙ্গাইল জেলা শহরে 2019 সালের জুন মাসে শুরু হয় জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের নির্মাণ কাজ। গত 13 মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভবনের নির্মাণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের ডিসেম্বরে, অথচ কাজের মেয়াদে শেষ হওয়ার পর 9 মাস পেরিয়ে গেলেও নির্মাণ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিটি বিল্ডার্স। একই সঙ্গে ভবনটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের অভিযোগ করেছে জেলা ত্রাণ অধিদপ্তর। টুকিটাকি প্লাস্টার বাদ আছে, হয়তো কোনাকানি ভেঙে গেছে, এগুলা কাজ করতেছে। এটা রিকভারি করা যায়। এটা দেখা যাচ্ছে যে স্যার ডিজি মহোদয় যখন আসছেন, উনি যদি উনি যেটা ধরছে সেটা ঠিক, আমরা ওটা রিকভারি করব, আমরা এটা ঠিক করতেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, করোনা পরিস্থিতিতে জনবল সংকটে নির্ধারিত সময়ে নির্মাণ শেষ করা সম্ভব হয়নি। একটু প্রবলেম পাইছে, ওই যে আপনার রং তেমন একটু করে দিতে হবে, আর ওই যে সুইচ একটা প্রবলেম পাইছে, ওটা একটু চেঞ্জ করে দিতে আছে, ওগুলো চেঞ্জ করে দিতেছে। ভবনটির কাজ যথাসময়ে দ্রুত শেষ করতে প্রকল্প পরিচালক ও ঠিকাদারকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এই কাজগুলো যথাযথভাবে করার জন্য প্রকল্প পরিচালককে এবং ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কাজগুলো যথাযথভাবে স্পেসিফিকেশন অনুসারে সম্পন্ন না হলে তাদের বিল প্রদান করা হবে না মর্মে ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমাদের সামনে ঘোষণা দিয়েছে। টাঙ্গাইলের জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 1,73,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 6 বছর পর উদ্ঘাটন হলো শম্পা বেগম হত্যাকাণ্ডের রহস্য। প্রেমের পর বিয়ে না করতেই শম্পা বেগমকে হত্যা করেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য রেজাউল করিম স্বপন। তারপর ঈগল পরিবহনের বাসের বক্সে রেখে দেওয়া হয় মরদেহ। শুক্রবার স্বপনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পিবিআই। 164 ধারায় জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 2015 সালের 3 মে গাবতলী বাস স্ট্যান্ড থেকে এক অজ্ঞাতনামা তরুণীর মরদেহ পাওয়া যায়। এরপর সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রথমে পুলিশ মামলাটি তদন্ত করে, এরপর সিআইডি দীর্ঘ 4 বছর তদন্ত করে। লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় এবং হত্যা রহস্য উন্মোচিত না হওয়ায় আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। এরপর দায়িত্ব পায় পিবিআই। তদন্তে নেমে ওই বছরের 10 জুনের একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। পাহাড়তলী থানায় আমরা এই জিডি নিয়ে বসতে আমরা 1 মাস করে দেখি। একসময় আয়ুর দলের তদন্তকারী দলের একটু আগ্রহ যাবে যে 1 মাসের ঊর্ধ্বেও দেখি না, এই ধুলা টুলা ঝেড়ে হঠাৎ করে দেখে যে 10ই জুন একটি জিডি পাওয়া গেছে। সেই জিডিটি করেছেন জনাব আব্দুল মান্নান শেখ, উনি ভদ্রলোক এখানে আছেন, উনি ল্যান্স নায়েক এবং বিজিবির সদস্য। তিনি সেই জিডিতে দাবি করেছেন যে তার স্ত্রীর বোন নাম শম্পা বেগম, সে নিখোঁজ হয়েছে। পিবিআই প্রধান জানান, নিহত শম্পা বেগমের সাথে অবসরপ্রাপ্ত নৌ সদস্য রেজাউল করিম স্বপনের প্রেমের সম্পর্ক হয়। পরে শম্পা বিয়ের চাপ দিলে স্বপন গলায় দড়ি পেঁচিয়ে শম্পাকে হত্যা করে। পালিয়ে গেলে তো আমাকে ধরবে, হয় আর্মি ধরবে, নেভি ধরবে অথবা পুলিশ ধরবে, তখন সে ইয়ে করে। তখন তার যে হলুদ যে ট্রাঙ্কটি ছিল শম্পা, যেটি তার বাবার কাছ থেকে এনেছিলেন, সেটির মধ্যে শম্পাকে চেপে টুপে ঢুকা। রেজাউল করিম স্বপনকে শুক্রবার কুমিল্লা জেলার ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগার থেকে মুক্তির পর প্রীতিলতা ছবির মাধ্যমে আবার কাজে ফিরছেন চিত্রনায়িকা পরিমণি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে এফডিসিতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। জানান, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন প্রীতিলতা চরিত্রটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মাহুতি দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে তার আত্মত্যাগ। প্রীতিলতাকে নিয়ে গত বছর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন পরিচালক রাশিদ পলাশ। এরই মধ্যে ছবির 35 ভাগ কাজ শেষ হয়েছে।
তবে ৪ আগস্ট গ্রেপ্তার হন ছবির মূল চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা পরীমণি। মাদক মামলায় কারাগারেও যেতে হয় তাকে, পরে জামিনে মুক্তি পান। মুক্তির পর প্রীতিলতা ছবির মধ্য দিয়েই অভিনয়ে ফিরেছেন পরীমণি। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নিটা। এটা তো আসলে মাইক সামনে নিলাম, ক্যামেরা সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। পরিচালক জানিয়েছেন ছবিটিতে প্রীতিলতার সংগ্রাম, জীবন আদর্শ, সাহসিকতার চিত্র তুলে ধরা হবে। প্রীতিলতা নিয়ে আসলে ফিল্ম বানানোর কিছু নেই, প্রীতিলতার জীবনটা একটা ফিল্ম, আমরা ওটাকেই চিত্রায়িত করার চেষ্টা করছি। আমরা এর জন্য, যেহেতু এটা একটা ঐতিহাসিক চলচ্চিত্র, এই জন্য আমাদের অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন ছিল। আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি প্রপার ওয়েতে নেওয়ার চেষ্টা করছি। আগামী বছরের মাঝামাঝি প্রীতিলতা ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর পর্যটকদের আনাগোনায় মুখর হতে শুরু করেছে শেরপুরের গারো পাহাড়। লেক ও পাহাড়ের সৌন্দর্যে অভিভূত দর্শনার্থীরা। গারো পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা বন্ধুর পথ পাহাড়ি অঞ্চলের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। গোটা পাহাড় জুড়ে লতাপাতা আর ঘন সবুজ গাছ দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যায় মুহূর্তেই। ছিনাইগাতের পাহাড়গুলো ছোট হলেও সীমান্তের ওপারে মেঘালয়ের পাহাড় অনেক বড়। সাইড ভিউ টাওয়ারে উঠে সুন্দরভাবে দেখা যায়। মনোরম পরিবেশে গড়ে ওঠা গারো পাহাড়ের ঠিক মধ্যভাগে গজনী অবকাশ পিকনিক স্পট যেন সর্বক্ষণ প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। এখানে এসে খুব ভালো লাগছে, পরিবারের সাথে থাকছি, মজা করছি, খাচ্ছি, বলে অনেক ভালো লাগছে। পাহাড়ি ঝর্ণাগুলোতে ছুটে চলেছে পানি। একাধিক লেক দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এমনই একটি লেকের নাম দেওয়া হয়েছে মায়াবী লেক। জায়গাটার নাম শুনে আসছি, জায়গাটা অনেক সুন্দর, চার পাহাড়ের মাঝে সুন্দর একটা লেক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ কমায় সরকারি নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন পর স্বাস্থ্যবিধি মেনে অবকাশ কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন দর্শনার্থীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, মাস্ক পরিধান করে, সেই লক্ষ্যে আমরা তাদেরকে সচেতন করছি। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে। পর্যটন বিকাশের যে সমূহ সম্ভাবনা রয়েছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে গারো পাহাড় একটু অপরূপ সৌন্দর্যে বিকশিত হয়েছে। সৌন্দর্যের এ লীলাভূমি দেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার পাশাপাশি যথেষ্ট কর্মসংস্থান তৈরির সুযোগ করে দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। জার্মানিতে নির্বাচনের একদিন আগে লাখো মানুষের বিক্ষোভ, জলবায়ু ইস্যুতে কার্যকর পদক্ষেপের দাবি। আইপিএলে দিল্লি ক্যাপিটালের চ্যালেঞ্জ নিচ্ছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। খেলা শুরু বিকেল 4টায়। বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে ৮,৪৭৪ জনের, আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪৭,৫১,০০০, শনাক্ত হয়েছে ২৩,১৯,০০,০০০ বেশি। যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় ২,০০০-এর বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন করে শনাক্ত হয়েছে ১,৩১,০০০। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে যুক্তরাজ্য। শুক্রবার দেশটিতে ৩৫,০০০-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এক সপ্তাহে যুক্তরাজ্যে ১৪% বেড়েছে সংক্রমণ আর ১% বেড়েছে মৃত্যু। সংক্রমণ রোধে ফ্রান্সে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাদান। ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ২৯,০০০। দেশটিতে ৩০০ নতুন মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ৪,৪৬,০০০-এর বেশি। দক্ষিণ কোরিয়ায় একদিনের রেকর্ড ২,৪৩৪ জন সংক্রমিত হয়েছে। এক সপ্তাহে দেশটিতে মৃত্যু বেড়েছে ১০%।
রাশিয়ায় একদিনে 828 জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ। গত 7 দিনে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 8%, আর 3% বেড়েছে মৃত্যু। ব্রাজিলে সংক্রমণ প্রতিরোধে 12 বছর ও তার বেশি বয়সীদের টিকার আওতায় আনা হয়েছে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 680 জনের। এক সপ্তাহে 3% মৃত্যু বেড়েছে ব্রাজিলে, আর 4% বেড়েছে সংক্রমণ। একদিনে 750 মৃত্যুর সাক্ষী হয়েছে মেক্সিকো। করোনায় প্রাণহানির দিক থেকে বিশ্বে 4র্থ অবস্থানে আছে দেশটি। এদিকে শিগগিরই অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস থেকে লকডাউন তুলে নিতে যাচ্ছে, তবে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশ্বজুড়ে প্রায় 1,500 স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবেশবাদীরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে জার্মানিতে। বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে লাখো মানুষের সাথে সামিল হয়েছেন সুইডেনের পরিবেশবাদী গ্রেটা থানবার্গ। স্কটল্যান্ডের গ্লাসগোতে 31 অক্টোবর শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 26তম আসর। যুক্তরাজ্যের নেতৃত্বে হতে যাওয়া এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হবে। জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে শুক্রবার বিশ্বজুড়ে কর্মসূচি পালন করেছেন কয়েক লাখ পরিবেশ কর্মী। প্রায় 1,500 স্থানে জড়ো হয়ে পরিবেশ রক্ষার দাবি জানান তারা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে জার্মানিতে। বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে লাখো মানুষের সাথে সামিল হয়েছেন সুইডেনের পরিবেশবিদ গ্রেটা থানবার্গ। আন্দোলনকারীদের অভিযোগ, জার্মানির কোনো রাজনৈতিক দল বৈশ্বিক উষ্ণতা কমাতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। It is clearer than ever that no political party is doing close to enough. কোনো রাজনৈতিক দলই সঠিক কোনো কাজ করছে না, বরং তারা উল্টো পথে হাঁটছে। প্যারিস চুক্তি বাস্তবায়নে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটাও তারা রক্ষা করছে না। জলবায়ুর ব্যাপক পরিবর্তনে বিশ্বজুড়ে চলছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। দাবানলের পাশাপাশি স্মরণকালের ভয়াবহ খরা, বন্যার সাক্ষী হয়েছে বিশ্ব। এ বছরই পশ্চিম জার্মানিতে ভয়াবহ বন্যায় 180 জনের বেশি মারা যায়। পরিবেশবিদরা বলছেন, রাজনৈতিক দলগুলো দেশটির জলবায়ু পরিবর্তনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না, বরং তাদের পদক্ষেপের ফলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের ক্যানারি দ্বীপের লা পালমায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত আরও ভয়াবহ হয়ে উঠেছে। তীব্রতা বাড়ায় দ্বীপ ত্যাগ করতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। গত রোববার থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতে কয়েক হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 350-র বেশি ঘরবাড়ি লাভা স্রোতে ধ্বংস হয়ে গেছে। শুক্রবার আরও 3টি শহর থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে দ্বীপের 4 কিলোমিটার জায়গা। বাতিল করা হয়েছে সমস্ত ফ্লাইট। 50 বছর আগে শেষ অগ্ন্যুৎপাত হয় লা পালমায়। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কতদিন চলবে এর অগ্ন্যুৎপাত। প্রস্তুতির অভাব আর তরুণদের সুযোগ দিতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম। পুনর্বাসনের অংশ হিসেবে টি-20 লিগ খেলতে এখন নেপালে টাইগার ওপেনার। জানিয়েছেন, ভালো পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে চান। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। তামিমের দল ভাইরা হাওয়া গ্ল্যাডিয়েটার্স মাঠে নামবে আগামীকাল। ইনজুরিতে টানা 3টি টি-20 সিরিজ মিস করেছেন তামিম। পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন এই ড্যাশিং ওপেনার। তামিমের দল ভাইরা হওয়া গ্ল্যাডিয়েটর্সের যাত্রা শুরু রোববার থেকে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ পোখারা রাইনোস। নেপালে এর আগে খেলিনি, মুখে আছি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে। ভাইরা হাওয়াকে জেতানোই আমার লক্ষ্য। নেপালি ক্রিকেটারদের খুব বেশি জানি না, তবে লামিচানে বিপিএলে খেলেছে, ওর সম্পর্কে জানি। চোট থেকে সেরেই স্বরূপে ফিরতে তৎপর হয়ে ওঠেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেশে কঠোর অনুশীলন করে নেপালের পথে রওনা হন। এভারেস্ট প্রিমিয়ার লিগের শিরোপায় তামিমের চোখ। আমি ইনজুরিতে ছিলাম 2-3 মাস, গেল 1 মাস ভালো বোধ করছি। এ সময় কঠোর অনুশীলন করেছি। আশা করি নেপালে আমার শুরুটা ভালো হবে।
নিজের সেরাটা উজাড় করে দিব। এভারেস্ট প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে 6টি দল। তামিম ছাড়াও শহীদ আফ্রিদি, সন্দীপ লামিচানে, উপল থারাঙ্গার মতো ক্রিকেটাররা খেলছেন এই লিগে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুবায়ের হোসেন লিখন, টাইগারদের হারিয়ে যাওয়া নক্ষত্র, তবে এখনও ফুরিয়ে যাননি। রিয়াদ, সোহানরা লেগ স্পিনে নিজেদের ঝালিয়ে নিতে প্র্যাকটিসে ডাকছেন লিখনকে। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও প্রবলভাবে লালন করছে লিখন। টি-20তে সব দেশের বড় শক্তি লেগ স্পিনার। আসছে বিশ্বকাপে সে জায়গায় বড় ঘাটতি বাংলাদেশের। টাইগার স্কোয়াডে যে নেই কোনো লেগই। বিপ্লব আছেন, তবে স্ট্যান্ড বাই হিসেবে। বিশ্বকাপের মূল পর্বে তাই কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। সুপার 12-এ যে এশিয়ান দেশগুলোর গ্রুপে পড়ার জোর সম্ভাবনা টাইগারদের, যেখানে মোকাবেলা করতে হবে রশিদ খান, শাদাব খান, বরুণ চক্রবর্তীর মতো লেগ স্পিনারদের। খুব একটা লেগ স্পিন খেলা হয়নি টাইগার ব্যাটারদের, তাই তো জুবায়ের লিখনকে অনুশীলনে নিয়ে এসে প্রস্তুতি সারছেন রিয়াদ শামীমরা, যা কাজে লাগবে আরব আমিরাতে। তা আমি নিজে থেকেই বলি যে ভাই বোলিং কেমন হচ্ছে বা কি, তো সবাই বলে যে খুব ভালো হচ্ছে। এখন বোলিং এর রিসিভার্সে লাইন লেন খুব ভালো হয়েছে। এই জিনিসগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে, তো আমি এই জিনিসগুলো ওনাদের কাছ থেকে নেই। লেগ স্পিনারদের ঘরোয়া লিগে আসলে ম্যাচ কম খেলা হয়, যার জন্য আসলে ওই জায়গাটাতে ক্লিক করা টাফ। তো এটা আসলে টিম ম্যানেজমেন্ট প্ল্যানিং করে ওনারা যেটা ভালো মনে করছে ওটাই করেছে। লেগ স্পিনার নেই এই আক্ষেপ নির্বাচকদের মতো লিখনেরও আছে। দেশে লেগ স্পিনার আক্ষেপ দূর হোক চান তিনি, ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। সবাই যদি একটু আমাদের উপর আস্থা রাখে তো আমরা ভালো করতে পারবো। আমাদের আসলে অনেক প্রেশারে থাকতে হয়, অনেক থাকতে হয়, তো এটা আসলে অভ্যস্ত হয়ে গেছি। যেহেতু আমাদের এখানে সিস্টেমটা এমন, তো অভ্যস্ত হয়ে গেছি এই প্রেশার নিয়ে ক্রিকেট খেলতে হবে, সুযোগ পেলে ভালো কিছু করতে হবে। গেল এনসিএলে বিসিবি নিয়ম করে দিয়েছিল একজন লেগই খেলানোর। রিশাদ, বিপ্লব আফ্রিদি সহ লেগ স্পিনারদের উন্নতিতে সেই নিয়ম এবারও বজায় রাখার দাবি লিখনের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসে চ্যালেঞ্জ নেবে মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। ফিজ ও তিয়াগির দুর্দান্ত বোলিংয়ে আগের ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। পেসাররা দলটির ভরসার জায়গা, তবে দুশ্চিন্তার কারণ মরিস। আরব আমিরাতের প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন এই প্রোটিয়া পেসার, পাননি কোনো উইকেটও। অন্যদিকে হায়দ্রাবাদের বিপক্ষে 8 উইকেটের বড় জয়ে আত্মবিশ্বাসী দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলে 2 নম্বরে। শিরোপা খরা ঘোচানোর বড় সুযোগ এবার দিল্লির সামনে। স্টয়নিসের ইনজুরিতে আজ স্কোয়াডে জায়গা পেতে পারেন স্মিথ। দিনের আরেক ম্যাচে রাত 8টায় পাঞ্জাব কিংস লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। আইপিএলের দ্বিতীয় পর্বে দু দলেরই শুরু হয় হার দিয়ে। মাত্র 2 পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে হায়দ্রাবাদ, আর পাঞ্জাবের পয়েন্ট 6। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বড় দলগুলো। বিকেল 5:30টায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে চেলসি ও ম্যানচেস্টার সিটি। একই সময় ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের অতিথি অ্যাস্টন ভিলা। অন্যদিকে রাত 10:30টায় লিভারপুলের চ্যালেঞ্জ নেবে ব্রেন্টফোর্ড। লিগ কাপের বিরতি শেষে আবারও শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের আমেজ, যেখানে টেবিল টপার চেলসির অতিথি ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চ ছড়াবে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালিস্টের দ্বৈরথ। শিরোপা হারের প্রতিশোধের সুযোগ ম্যান সিটির সামনে, তবে চেলসির রক্ষণ ভাঙার কঠিন পরীক্ষা সিটিজেনদের। টুখেলের অধীনে 24 ম্যাচের 15টিতে ক্লিনশিট দ্য ব্লুজের। চেলসির বিপক্ষে গার্দিওলার রেকর্ডও অস্বস্তির। লন্ডন জায়ান্টের বিপক্ষে 8 ম্যাচে হেরেছে তার দল। তবে চেলসির বিপক্ষে কেভিন ডি ব্রুইনার সাফল্যে কিছুটা নির্ভর থাকতে পারেন সিটি বস। সবশেষ 3 ম্যাচে সাবেক ক্লাবের জালে বল পাঠিয়েছেন বেলজিয়ান তারকা। এদিকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা অ্যাস্টন ভিলা। ক্যারাবাও কাপে ওয়েস্ট হ্যাম ম্যাচের ব্যর্থতা ভুলতে মরিয়া রেড ডেভিলস। আগের ম্যাচে স্কোয়াডে না থাকা দাহিয়া, রোনালদো, পগবা, ম্যাগুয়ের ও লুকশ ফিরছেন ভিলার বিপক্ষে। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ উঠতে থাকা লিভারপুল। যদিও 2 ম্যাচে 9 গোল করে অলরেডসকে অনেকটা সতর্কবার্তা দিয়ে রেখেছে ব্রেন্টফোর্ড, যার মধ্যে সবশেষ ম্যাচে ওল্ডহ্যামকে 7 গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি সঙ্গী লন্ডনের ক্লাবটির। অন্যদিকে লা লিগায় আলাভেজের মাঠে খেলবে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষস্থানে ফিরতে জয়ের বিকল্প নেই সিমিওনের শিষ্যদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লা লিগা শীর্ষ দল রিয়াল মাদ্রিদও মাঠে নামবে আজ রাত 1টায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস। একই সময়ে ফ্রেঞ্চ লিগ 1-এর শীর্ষ দল পিএসজি লড়বে মপেলিয়ের বিপক্ষে।
বেনজেমা ভিনিসিয়াসের দুরন্ত ফর্মে উঠছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে সর্বোচ্চ 8 গোলের সঙ্গে সর্বোচ্চ 7 অ্যাসিস্ট বেনজেমার। 5 গোল দিয়ে স্কোরার তালিকায় 2 নম্বরে ভিনিসিয়াস। 5 ম্যাচের 3টিতেই পয়েন্ট খুইয়ে রিয়ালের থেকে বেশ পিছিয়ে পড়েছে বার্সা। শিরোপাধারী আতলেতিকোর সঙ্গে এবার লড়াই জমে উঠতে পারে গ্যালাকটিকোদের। রিয়ালের পরবর্তী চ্যালেঞ্জ ভিয়ারিয়াল, চলতি মৌসুমে যাদের এখন পর্যন্ত মাত্র একটি জয়। ভিয়ারিয়াল সেরা দলগুলোর একটি, তাদের বিপক্ষে আমাদের সেরা খেলাটাই দিতে হবে। অনুশীলনে হ্যাজার্ড ভালো করেছে, তবে আমি নিশ্চয়তা দিতে পারছি না সে সব ম্যাচে থাকবে কিনা। ফ্রেঞ্চ লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য পিএসজির। ফরাসি জায়ান্টরা 7 ম্যাচ খেলে প্রতিটিতে জয় পেয়েছে। ঘরের মাঠে লা পারিসিয়ানরা এবার মপেলিয়ের বিপক্ষে লড়বে। হাঁটুর ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না মেসি। পয়েন্ট টেবিলের 10-এ থাকা মপেলিয়েকে নিয়ে বেশ নির্ভার নেইমার এমবাপে, আর তাই তো ম্যাচের আগের দিন অনুশীলনেই যোগ দেননি তারা। চোট থেকে ফিরতে মেসি পরিশ্রম করছে। আশা করছি রোববারের মধ্যে ওর বিষয়ে ভালো সংবাদ আসবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ওকে পাওয়ার আশায় আছি। সেই ম্যাচটির আগে মোপলিয়ের বিপক্ষে এই ম্যাচটিতে আমাদের প্রধান লক্ষ্যই জয়। মেসি ছাড়াও রামোস, ভেরাত্তি ও বেরনার্ড ইনজুরির কারণে নেই পিএসজি স্কোয়াডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।